হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে যারা ডাব্লিউবিপি এসআই প্রিলি এক্সাম দিয়েছো, তো আজকের এই পরীক্ষায় আমরা জানি টোটাল 3টে সেকশন থাকে, 25টা ম্যাথ, 25টা রিজনিং এবং 50টা জিকে। তো আজকের এই ভিডিওতে আমি ম্যাথমেটিক্সের সেই 25টা কোশ্চেনেরই সমাধান করব। তো তোমরা যারা আজকের এক্সাম দিয়েছো তারা তো দেখতেই হবে মিলিয়ে নেবার জন্য, এবং যারা আপকামিং এক্সাম গুলো দেবে সেটা লাইক ডাব্লিউবিএসএসসি, রেল, ডাব্লিউবিপি নেক্সট আসছে, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেন গুলো একটু দেখে নাও যে 2024-এও কিন্তু কোশ্চেন প্যাটার্ন কেমন থাকছে বা কেমন হচ্ছে। ওকে, তো আমাদের আজকের ফার্স্ট দেখো যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেন আমরা একটু দেখে নেব। বলা হয়েছে এবিসি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে জানতে চেয়েছে। তাহলে এই জায়গায় দেখো, আমরা যদি টোটাল অনুপাতটা বের করে নিই যে এ ইস টু বি ইস টু সি, এদের রেশিও কি আছে না 3:5 কত আছে 7। আমরা যদি মোট অনুপাতটা বের করি কত হবে, 7 আর 3 10, 10 আর 5 হচ্ছে 15, তাহলে টোটাল হচ্ছে 15 ইউনিট। আমরা বলতে পারি এই 15 ইউনিটের জন্যই হচ্ছে 9,915 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কত না 9,915 টাকা। ওকে, এই অবধি তো ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে সি এর টাকাটা কত। তাহলে সি দেখো ওই যে 7, রাইট, 7 ইউনিট। তাহলে এটা কনফার্ম যে এটা 7-এর গুণিতক হবে। তো তোমরা এই অঙ্কটাকে না করে ডাইরেক্ট গুণিতক ধরে করতে পারতে। এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে থেকে যদি তুমি দেখো এখানে 7-এর গুণিতক কি আছে, তাহলে কিন্তু সেটা তোমার উত্তর এসে যাবে। আমি যদি একটু চেক করি, তো 7-এর গুণিতক মানে কি বলতো, 7 দিয়ে ভাগ যাবে। তো 7 দ্বারা ভাগের নিয়মটা একটু জানতে হবে। 7 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে আমরা ডান দিক থেকে তিনটে তিনটে করে সংখ্যা নেব প্রথমে, তারপরে কি আবার তিনটে, তো এখানে তো নেই, তো এখানে দুটো আমরা জিরো ধরে নেব। এবার এদের ডিফারেন্স করতে হবে, এদের ডিফারেন্স করে কত হয়। দেখো আমি এইভাবে করতে হবে এটা নয় যে 7-এর গুণিতক দেখে উত্তরটা করা যায় সেবারটা আমি দেখাচ্ছি, বাট এইভাবেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, 627 থেকে যদি 6 মাইনাস করি নিশ্চয়ই সেটা 621 হবে। আচ্ছা, 7 দিয়ে কি ভাগ যাবে, 7 দিয়ে 7 8 56, না 7 দিয়ে তো ভাগ যাবে না, 7 দিয়ে তো ভাগ যাবে না। আচ্ছা চলো পরেরটা, যদি এখান থেকে আমি 6 মাইনাস করি, সরি, এখানে কি করব, প্রথমে আমরা 7 মাইনাস করব। তাহলে 7 মাইনাস করলে কত হবে, 620 ইজ ডিভিজিবল বাই 7। 7 8 56, নো, ইজ নট ডিভিজিবল বাই 7, এটা হবে না। পরেরটা কি হতে পারে দেখো, তাহলে এখানে আমরা কত মাইনাস করব, 4। তাহলে কত হয়ে যাবে, 623, ইজ ডিভিজিবল বাই 7। 7 8 56, 7 9 63, ইয়েস ইজ ডিভিজিবল বাই 7। আচ্ছা, তাহলে বাকি আর আমার দেখার দরকার নেই, আমি যেহেতু একটা পেয়ে গেছি, তো আমাদের এটা কিন্তু উত্তর হবে। ওকে, এবার তুমি প্রমাণ করে দেখার জন্য তুমি চাইলে এটা করতে পারো যে এই 15-এর সাথে আমরা কত গুণ করেছি, 15, 6 15 90, তাহলে হলো 91, 6 15 90, 15 কে 15, তুমি এর সাথে কত গুণ করবে, 661, তাহলে 7 কে 7, 6 7 42, হাতে আছে 4, 6 7 42 আর 4 হচ্ছে 46, তাহলে 46 27 তুমি এইভাবে উত্তর করতে পারো। অর্থাৎ আমি জাস্ট রেশিওর কনসেপ্টও দিয়ে দিলাম যে এর গুণিতক হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 48% যদি কিনা হয় 1248, তাহলে সেই সংখ্যাটি কত। তো ভাই আমরা কিভাবে করা শিখিয়েছি, যে সংখ্যাটা তুমি ধরে নেবে 100%, এখানে এক্স ধরার কোনো দরকার নেই। তাহলে তুমি ডাইরেক্ট এরকম ভাবে লিখবে যে 48%, 48% ইজ ইকুয়াল টু হচ্ছে 1248। দেন তুমি এখানে বের করবে কত না 100%, 100% ইকুয়াল টু কত। আচ্ছা কি করবে, চলো দেখি এর সাথে আমরা কত গুণ করার ফলে এটা এসছে। যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 3 যদি গুণ করি, 3 8 24, 4 3 4 12 2 24, বেশি হয়ে যাচ্ছে, 3 3 করা যাবে না। তাহলে আমরা কত করব, আমরা 2 গুণ করব। তাহলে 48 দুগুণে কত একটু দেখে নিতে হবে, 96, রাইট। তাহলে 6 আছে 14 সমান 8, হলে হাতে আছে 1, 1 10 আছে 12 সমান 2, তাহলে 288। এবার কতবার যাবে, যদি আমরা 6 বার দেই, ইয়েস 26 হবে, রাইট। তাহলে এর সাথে আমি কত গুণ করব, 26, এর সাথে আমি 26 যদি গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে ভাই, 2600। তো আমাদের আনসার কিন্তু চলে এসে, ওই সংখ্যাটি কত তুমি নিজে কিন্তু বের করে নিলে। ওকে, তুমি কিন্তু বের করে নিতে পেরেছো।
আচ্ছা, ওকে। তাহলে এইটুকু আমাদের দরকার নেই। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। চলো আমাদের 2600 উত্তর হয়ে গেল। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। প্রত্যেকে একটু মিলিয়ে দেখে নেবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? 665, রাইট? তো আমরা লিখে নেব 665 এর বলতে ইনটু কত হবে না 6/7, আবার এর দ্যাট মিন ইনটু 8 বাই হচ্ছে 9, দেন কি আছে 3 বাই হচ্ছে 5, 3/5। এটা ক্যালকুলেশন করে কত আসবে? তো এই জায়গাটা একটা বিষয় তোমাদেরকে বলে রাখি। যদি তোমরা এখানে মনে করো, আই থিঙ্ক ডিজিট সাম ইজ দ্য বেস্ট প্রসেস ফর দিস কোশ্চেন। কিরকম? আমরা একটু এইদিকে অপশন, আমরা ডিজিট সাম তখনই অ্যাপ্লাই করবে, একটু আগে অপশনের দিকে তাকাতে হবে। তুমি নর্মালি ক্যালকুলেশন করো ভাই, উত্তর এসে যাবে। আমি চাইছি একটু ডিজিট সাম দেখি। তো আমরা ডিজিট সাম যেহেতু এতবার করে দেখাচ্ছি, ডিজিট সামে উত্তর আসে কিনা সেটাও তো দেখবো। আচ্ছা, 8 আর 2 10, 10 আর 6 হচ্ছে 16, তার মানে 7 না, আমি ডিজিট সাম করবো না। তাহলে বোঝাতে পেরেছি যারা ডিজিট সাম অ্যাপ্লাই করো কি করতে হয়। এইভাবে দেখে তোমাকে বুঝে নিতে হবে কোথায় ডিজিট সাম অ্যাপ্লাই হবে। চলো আমরা বাংলা মেথড এবার দেখবো। 3 দিয়ে 9 কে কাটলে 3 হয়, 3 দিয়ে 6 কে কাটলে 3 হয়, 8 তো কাটা যাবে না। তাহলে এবার দেখি 5 দিয়ে যদি আমরা কাটি কত হবে? 5 13 65, 5 3 15। আচ্ছা, নিশ্চয়ই 7 দিয়ে কাটা যাবে, তাই তো? 7 দিয়ে যদি কাটি কত হবে? 7 দিয়ে 7 ওকে 7, 7 নং 63। তাহলে 19 ইন্টু 24, তাহলে আমরা 19 আর হচ্ছে 24। তাহলে দেখো কত হবে? 4 নং 36, 4 নং 36, অ্যাটলিস্ট শেষে কত হবে? 6 হবে, তাই তো? হাতে আছে কত? 3। তাহলে 9 দুগুনি 18 আর 4 22, আর 3 কত? 25, 25 এর 5, হাতে আছে 2, 2 2 ওকে 2, আর 2 হচ্ছে কত? 4। এই কিছু একটা ভুল করেছি, কিছু একটা ভুল করেছি। 665/6/7, 8/9, 3/5। আমরা কি করলাম? 3 দিয়ে 9 কে কাটলাম, 3 হলো, ওকে ফাইন। 3 দিয়ে ও শিট, 3 দিয়ে 6 কে কাটলে তো 2 হয়। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। আমি এই জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের ঠিকই আছে। আমরা এখানে যেটা করব, 19 দুগুনি 38, 38 ইন্টু 8 থাকলো। তাহলে 8 8 8 8 64, 64 4, 64 4, অর্থাৎ শেষে 4 থাকবে। কোথায় শেষে 4 আছে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এই যে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে পরিমাণ লাভ হয়, তো সেই প্যান্টকে যদি কিনা 631 টাকায় বিক্রি করা হয়, তাহলে সেই সমপরিমাণ তার ক্ষতি হয় বা ক্ষতির পরিমাণ সমান হয়। তাহলে এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? কিভাবে করবে বলো? দেখো, আমরা যত লাভ তত ক্ষতি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছি, ভালো করে বোঝো। যে পরিমাণ লাভ হয়, ঠিক আছে, তা বিক্রি করলে সে যে ক্ষতি হয় তার সমান। তার মানে কি লাভ আর ক্ষতির সমান। আমরা বলেছিলাম যত টাকা লাভ হয় ঠিক তত টাকা ক্ষতি, এর থেকে যত বেশি ঠিক তত কম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি তাদের এভারেজ বের করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে। আমি দেখবে আগের দিনের প্র্যাকটিস সেটাও কিন্তু করিয়েছি। ঠিক আছে, তোমরা এবার দেখবে এই যে যা পরীক্ষায় এসে, সেটা হোক না সহজ হোক, সেটা প্রিভিয়াস ইয়ারের হোক, যাই হোক, তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তাহলে যারা করেছো তারা দেখলে আজকে বুঝতে পারবে। তো আমরা কি করব? দুটোকে গড় করব। 863, 361 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 কত হবে? আচ্ছা, 4 9, 6 6 12, আর 2 14। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 7। তাহলে কত হলো? 747। এই তো অপশন ডি। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। তোমরা জানাবে কিন্তু ম্যাথে কার কত স্কোর হয়েছে। ওকে, চলো নেক্সট। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার বেগে যায় এবং ফেরার সময় সে 45 কিলোমিটার/ঘন্টা বেগে ফেরে, এবং ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। তো প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে? তার মানে ব্যাপারটা হচ্ছে প্রতি ক্ষেত্রে কত কিলোমিটার দূরত্ব, তার মানে দূরত্বটা এখানে সেম। তো তোমরা কিন্তু একটা জিনিস জানো যে দূরত্ব যদি সেম, দূরত্ব ইকুয়াল টু কি না স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, এটা তুমি জানো। তুমি এইভাবে এখানে একটা জিনিস করতে পারো যে যে তুমি এটা করো ডিস্টেন্স বাই, যদি তুমি এটাকে করো কত, ডিস্টেন্স বাই যদি তুমি করো স্পিড, তাহলে কি হয়ে যাবে? টাইম। টাইম, তাহলে আমরা এখানে টাইমটা পেয়ে যাবো। ভালো করে একটু বোঝার চেষ্টা করো। টাইম কি লেগেছে? 1 ঘন্টা বেশি লাগে। তো দূরত্ব তো দুজনের সমান, তো প্রথম আমি দূরত্ব জানি না তাই লিখলাম ডি। তাহলে সেটা কত কিলোমিটার বেগে যাচ্ছে? না সেটা 50 কিলোমিটার বেগে যাচ্ছে। তো তুমি লেখো 50 কিলোমিটার বেগে 50। ওকে, আচ্ছা নেক্সট। পরেরটা কি আছে? ফেরার সময় সে 45 কিলোমিটার/ঘন্টা বেগে আসছে।
তাহলে আমরা 45টা লিখবো। তাহলে ছোটটাকে আগে লিখবো। তাহলে ডি বাই হচ্ছে 45। যেহেতু বেশি সময় লাগছে, এটা কেন লিখলাম? আরে এর গতিবেগটা বেশি, তাহলে এর সময় কম লাগবে, তাই আমরা এটাকে আগে লিখলাম, তাই না? স্পিডের সাথে কি মাইনাস হয়? এবার স্পিডের সাথে টাইমের রেশিওটা রিভার্স হয়, মাইনাস হয়। 1 ঘন্টা সময় বেশি, তাহলে এই মাইনাস করো, ইকুয়াল টু হচ্ছে 1। এবার এই যে একটা ইকুয়েশন চলে এসে, তুমি ভাববে স্যার এই ইকুয়েশন কিভাবে সলভ করবো? আমি অনেকবার বলেছি, যখন এই যে মাইনাস থাকবে, কি করতে হয়? ডি ডি ইকুয়াল টু তোমরা কি করবে? এগুলো টোটালটাকে গুণ করে দেবে, অর্থাৎ এইভাবে 40 ইন্টু 50 ইন্টু 1। আর যেহেতু এটা মাইনাস আছে, তাই এই দুটোকে মাইনাস করে দেবে। যদি এটা প্লাস থাকতো, এই দুটোকে প্লাস করে দিতাম। তাহলে এই শূন্য কাটলাম, 4 5 20। তাহলে এখানে আমাদের কত আছে? 4 50 200, 200। তাহলে তো এখানে অপশন নেই, অপশনে নেই, কেসটা কি হলো? ও ও ও আচ্ছা, এক্সট্রিমলি সরি। এটা মাইনাস করলে তো 5 হয়। দেখো আমার আহ, পরীক্ষার হলেও জানি এই ভুলগুলো হয়ে যায়। এটা 5 হবে, এটা মাইনাস করবো না, 5 হবে। 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 10, আর এটা তো 45। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। যাই হোক, দেখো কত হবে, কি বললাম আমরা? ডি ইকুয়াল টু লিখবে 45 ইন্টু 50 ইন্টু 1 ডিভাইডেড বাই এদের ডিফারেন্স কত? 5। এইভাবে লিখবে। তো 5 দিয়ে কাটলে 9 হয়, 5 নং কত হয়? 45 হয়। 5 নং কত হয়? 45 হয়। এই যে 45। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি আছে। ক্ষুদ্রতম কোন সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সাথে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি এই যে পূর্ণবর্গ হওয়ার কিছু রুলস তোমাদেরকে বলেছিলাম যে আমরা দেখে উত্তর বলতে পারি। তোমরা নর্মালি তো করতে পারবে যে এটা কার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা, এগুলো দেখে নিতে পারবে। আমি এইভাবে না, আমি একটু অন্যভাবে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যা এতর সাথে যোগ করবো, তবে কি এই যে 4টে অপশন রয়েছে এদের মধ্যে কোনো না কোনো সংখ্যা যোগ করার ফলে উত্তরটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তো আমরা এদের যোগ করব। তো যদি এর সাথে 78 যোগ করি, দেখো যদি 78 যোগ করি তাহলে এটা কত হবে? 8 আর 3 11, 1 হাতে আছে 1, 7 এ 3 10 আর 11 1 হাতে আছে 1, 1 1 1 1, এই যে 34, রাইট? যদি 57 যোগ করি কত হবে? 57, 58, 59, 60, 90, 90 হবে, রাইট? এই যে 90 হবে। আচ্ছা, 31 যদি যোগ করি কত হবে এর সাথে? 3 3 6 4। ওকে, যদি 24 যোগ করি কত হবে? 24 যোগ করলে 3 3 5 7। এবার বিষয় হচ্ছে তুমি কিন্তু দেখে উত্তর বলতে পারবে যে এখানে কোনটা হবে। তোমরা একটা বিষয় জানো যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তার শেষে মিনিমাম দুটো জিরো থাকতে হয়, মিনিমাম দুটো জিরো থাকতে হয়। তো এখানে যেহেতু একটা জিরো আছে, এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এটা কিন্তু আমাদের প্রথমে বাদ। আচ্ছা, এবার দেখো পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি থাকতে পারে সেটা আগে দেখতে হবে। যেমন 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 6, 5 এর স্কোয়ার করলে 5, 6 এর করলে 6, 7 7 49, 8 8 64। ব্যাস। পূর্ণবর্গ সংখ্যার শেষে এই ডিজিট গুলো থাকে, এই ডিজিট গুলো থাকে, আমরা দেখব। তাহলে 1 হতে পারে পূর্ণবর্গ সংখ্যা, 4 হতে পারে পূর্ণবর্গ সংখ্যা, আর কত? 6 আর 5 না, এটা তো 7 আছে। 7 থাকলে কি সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি বলবে না স্যার, 7 থাকলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখো। তাহলে এই দুটো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কি করব? আমি না, আমি কিন্তু করব না। আমি আরো কিছু রুল জানি। যদি কিনা আমাদের এই যে ইউনিট ডিজিট, এই যে ইউনিট ডিজিট, দেখো তার মানে আমরা কি কি জানি? যে এই ডিজিট গুলো হবে না, তাহলে হবে কি কি? হবে হচ্ছে 2 3, রাইট? সরি, এই ডিজিট গুলো হবে। হবে না কি কি সেটা একটু বলে দিই। 2 3, 2 3 7 8, 2 3 7 8, 2 3 7 8, এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনো থাকে না। আচ্ছা, এবার বিষয় হচ্ছে মনে রাখবে এই যে 5 আছে না, 5 5 থাকলে না তার আগে অলওয়েজ 2 থাকবে, এটা একদম ফিক্সড। শুধু 5 থাকলে হয় না, রুলস গুলো আমি বলে দিচ্ছি। 5 এর আগে অলওয়েজ 2 থাকতে হবে, তবে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। আচ্ছা, বাকি যেটা রয়েছে দেখো, বাকি কি আছে? যে 1 4 আর 6 এর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে 1 4 6 এর ক্ষেত্রে এই যে যদি কিনা 1 থাকে, 1 4 6, তো 1 থাকে তার আগের সংখ্যাটা একটা ইভেন নাম্বার হতে হবে, অর্থাৎ একটা জোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে? যদি কিনা 4 থাকে তার আগের সংখ্যাটা একটা ইভেন নাম্বার হতে হবে, একটা ইভেন নাম্বার হতে হবে। আচ্ছা, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু আমরা ইভেন কথা বললাম, তো এখানে লক্ষ্য করো এর আগে ইভেন নেই, এর আগে ইভেন সংখ্যা আছে। আমি এখান থেকে এটা উত্তর করতে পারি। বলো ভাই, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা?
আর ঠিক করেছো কিনা বলবে। আর তোমরা নরমালি করতে পারো যে এত কার কাছাকাছি স্কোয়ার নাম্বার, ঠিক আছে, এটার বর্গমূল করবে এর কাছাকাছি একটা সংখ্যা, দেন দেখতে হবে আর কত অ্যাড করলে সেটা পূর্ণবর্গের সংখ্যা হয়। কি বলা হয়েছে একটু লক্ষ্য করো, দেখো বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় বলে দিয়েছে কত বছর, গড় হচ্ছে 22 বছর, গড় 22 বছর, তাহলে মোট কত হবে 22 × 4 = 44। তাহলে মোট কত হবে 22 × 44। এবার কি বলেছে, তাদের বয়সের অনুপাত যদি কিনা হয় 19:3, তাই তো, তাহলে পিতার বর্তমান বয়স, তাহলে অনুপাত কত 19:3, তাহলে মোট অনুপাত কত, মোট 19, 20, 21, 22, মোট হচ্ছে 22। আর এই 22 ইকুয়াল টু হচ্ছে 44, তাহলে 1 ইকুয়াল টু কত, 1 ইকুয়াল টু 2। বাট ওরা চেয়েছে কার, পিতা, পিতা কত, পিতা হচ্ছে 19 ইউনিট, 19 ইউনিট, আর এই 19 ইউনিট ইকুয়াল টু কত হবে 38, এই হচ্ছে 38 তোমার অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুইটি ক্রমিক ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 3127, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু একটু দেখে নেব যে দুইটি সংখ্যার গুণফল বলা হয়েছে, একটু ভালো করে বুঝো। দুইটি সংখ্যার ক্রমিক মানে কি, দুটি পরপর সংখ্যা, ঠিক আছে, ক্রমিক সংখ্যা হচ্ছে দুটি পরপর মৌলিক সংখ্যা হবে। তো আমরা এখানে একটু দেখে নিই, এগুলো সবই মৌলিক সংখ্যায় আছে, অতএব টেনশন নেই। তবে কি সংখ্যা দুটি পরপর হবে, দুটি মৌলিক সংখ্যা হবে, তাদের গুণফল হবে। এই ক্ষেত্রে যদি তোমরা এর পূর্ণ মানে স্কোয়ার রুট করো, দেখো এতে কি একটু সময়টা বেশি লাগবে। তো আমি তোমাদেরকে বলবো এইভাবে করার জন্য নয়, আমরা তবু একটু বলে রাখি প্রথমে লং প্রসেসটা। এটা কার কাছাকাছি, যদি 50-এর আমরা বর্গ করি কত হবে বলতো, 50 মানে 2500, যদি 60-এর বর্গ করি তাহলে কত হবে 3600, রাইট। তার মানে দেখো যাই সংখ্যা হোক না কেন সেটা 50 থেকে 60-এর মধ্যের কোনো সংখ্যা হবে, মধ্যের কোনো প্রাইম নাম্বার হবে, 50 থেকে 60-এর মধ্যে, তাহলে 60-এর পরে কিন্তু যাবে না, কারণ দেখো এটা 3187, এটা 36 অনেক বেশি, তাহলে কনফার্ম 60-এর কম হবে, এটা কখনোই উত্তর হবে না। এবার বাকিগুলো হতে পারে। আবার দেখো 50-এর মানে কম হবে না, 50-এর পরে হবে, এটা 2500, এটা তো অনেক বেশি, তাহলে এই 47 কখনো হবে না। এবার তুমি তো বুঝেই গেছো এই দুটোর মধ্যে কিছু একটা, এগুলো করতে লাগে না, এগুলো হচ্ছে অ্যাপ্রোচ, ঠিক আছে। এবার তুমি বলেছেন এটা যদি 53 হয় তাহলে এটা কত হবে, দেখো পর পর 53 যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে এর পরেরটা কত হবে, তুমি 54 হবে না, 55 হবে না, 56 হবে না, 57 হবে না, তাই তো, 58 হবে না, 59। তাহলে দেখো 3 নং 27 এটা একটা হতে পারে। দেখো 3 নং 27-এর 7 আমি যদি এখানটা লিখি, এছাড়া তো আর সম্ভবই নয়, ঠিক আছে, কারণ একটা যদি আবার এখানে বৃহত্তম চেয়েছে তবে এটাই তো বৃহত্তম হবে, রাইট। এবার যদি তুমি 53-কে বৃহত্তম ধরো তাহলে বাকিটা তো চলে আসবে কত, এর আগের সংখ্যা, তাহলে এটা কখনোই উত্তর আসবে না। দেখো এইভাবে কিন্তু ইজিলি আমার মনে হয় করে নেওয়া যায়। দেখো 3 নং 27-এর 7 চলে এসছে, অর্থাৎ এটাই চলে আসবে, আর বেশি কিছু করার দরকার হয় না, ঠিক আছে। পরীক্ষার সময় তো এত টাইম পাবে না, আশা করি আজকেও পাওনি। কোন টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 122 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ কত, ভালো করে বুঝবে। 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আমি কিছুদিন আগে করিয়েছি, বেশি না, আমার লাস্ট তুমি 3-4টে ক্লাস দেখো পেয়ে যাবে সেম কোশ্চেন। ও ভাই 2 বছরের সিআই কত, এফআই কত বলো তো, তুমি বলেছে 10 টাকা, 2 বছরের সিআই কত 10, 10.25, ডিফারেন্স কত, তুমি বলেছে 25। যারা আমার ক্লাসগুলো ফলো করছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও যে না এগুলো আমরা করিয়েছি না, প্র্যাকটিস সেটে ছিল কিনা। ও ভাই যখন তোমার ডিফারেন্স যখন ডিফারেন্স হচ্ছে 0.25, তখন তোমার প্রিন্সিপাল কত ভাই, তখন তোমার প্রিন্সিপাল কত 100। আচ্ছা এখানে যখন ডিফারেন্স কত বলে দিয়েছে 122, তাহলে এটা কত হবে, দেখো টেনশন করবে না, কিভাবে করবে। 25-এর সাথে কত গুণ করলে নরমালি 100 হয় 4, কিন্তু এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানে 2 ঘর আগে দশমিক দেওয়া, তার মানে লিস্ট এখানেও তো 400 গুণ করব। তো শেষে দুটো গোল্লা থাকবে, সে দুটো আমি পরে দেখবো। 4 দিয়ে করলে 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 ওকে 4। তাহলে দেখো আমার উত্তর চলে এসছে, কত হবে 4 8 আর 00, 4 8 আর 00 শেষ। বলো প্রত্যেকে বুঝতে পারছো কিনা। আমরা প্রত্যেকটা কোশ্চেন আজকের সেটের প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিচ্ছি। যদি যদি এই যে ফ্র্যাকশন গুলো রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয় তাহলে কোনটি দ্বিতীয় স্থানে থাকবে, কোনটি, আচ্ছা দেখি। এটা নর্মালি কি হয়, আমরা যদি বৃহত্তম বলতো ইজিলি বের করতে পারতাম, কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করে করে। যদি ক্ষুদ্রতম বলতো একই প্রসেসে করব। তাহলে এখানে কিভাবে করব, এখানে তো 2 নাম্বারটা চেয়েছে, তার মানে তো আমাকে ভাগ করে করে দেখতে হবে, ডেসিমেলে নিয়ে নিয়ে দেখতে হবে না। দেখি অন্যরকম কি একটু চেষ্টা করি, তারপরে না হয় এটা করবো। দেখো 5/7, আচ্ছা
তারপর হচ্ছে 7/9 শেষে না হলে ভাগ করবো। আগে একটু অন্যরকম দেখি। 11, 11/13, 13/17। একটা কাজ করো। আমার সেকেন্ড লাগবে, তাই তো? সেকেন্ড লাগবে। তো এদের মধ্যে ডিফারেন্স কত? ২। এদের মধ্যে ডিফারেন্স কত? ২। এদের মধ্যে ডিফারেন্স কত? ৯, ১০, ১১, ১১, ১২, ১৩ আর ১৩ ৪। এবার কি করবো আমরা? ডিফারেন্স যখন করলাম ২ দিয়ে ভাগ করো। ২ দিয়ে ৫ কে ভাগ করলে কত হবে? 2.5। ২ দিয়ে তুমি ৭ কে ভাগ করলে কত হবে? 3.5। ২ দিয়ে ৯ কে ভাগ করলে কত হবে? 4.5। আচ্ছা, ২ দিয়ে ১১ কে ভাগ করলে কত হবে? 5.5। এত সহজে মিলে যাচ্ছে কেন? ৪ দিয়ে ১৩ কে ভাগ করলে কত হবে? ৪ ৩ ১২, ৪ ৩ ১২ পয়েন্ট, তাই তো? আচ্ছা, ৪ ৩ ১২, ৪ দুগুনি ৮। এই যাই হোক একটু সামথিং। তুমি ছোট। তুমি এখানে সেকেন্ড কোনটা? এই ফ্র্যাকশন গুলো যাই হোক এগুলো একটু ঠিক করে দিচ্ছি। আ অপশন গুলো। কারণ এটা হচ্ছে কত? ৯ বাই তাহলে ১১ হবে। এটা হচ্ছে ৭/৯ হবে। এটা হচ্ছে ১৩/১৭ হবে। এটা ১১/১৩ হবে। দেখো অপশন গুলো সব ঠিক করে দিয়েছি। এবার সেকেন্ড চেয়েছে। সেকেন্ড কি হবে বলো তো? আচ্ছা, সেকেন্ড সবথেকে বড় ভগ্নাংশগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়র দিকে যদি সাজাও। সবথেকে ছোট এটা। তাহলে তারপরে ছোট হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে তুমি বললে স্যার ২ নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে ৩ নাম্বার। তো আমার তো অত জানি না, আমার ২ নাম্বার লাগবে। তো বলো তো ভাই ২ নাম্বার কোনটা আছে? তুমি বললে স্যার এটাই আছে, এটাই হচ্ছে এটা অর্থাৎ অপশন সি। বলো ভাই প্রত্যেকে বুঝতে পেরেছো কি না? চলো নেক্সট একটু ফাস্ট করবো, অনেক কোশ্চেন তো। বার্ষিক ১৫% সরল সুদের হারে ৬ বছরে ৭,০৫৫ টাকার সরল সুদ কত হবে? তো আমরা অনেক দিন ধরে দেখিয়েছি এই ধরনের কোশ্চেন গুলো যে ভাই তুমি কিভাবে করবে? না ১০০ রেসপেক্টে, তাই না? তো ১৫% বলতে আমরা কি বুঝি? ১০০ টাকার ১ বছরের সুদ হচ্ছে ১৫ টাকা। এখানে ৬ বছরের কথা বলা হয়েছে। ৬ ১৫ ৯০ টাকা। তাহলে আমরা এইভাবে বলতেই পারি এই ৯০ টাকা আমি সুদ পাবো কত টাকার জন্য? তুমি বললে স্যার ১০০ টাকার জন্য আমি ৯০ টাকা সুদ পাবো, রাইট? কিন্তু এখানে কত টাকার জন্য বলা হয়েছে? এখানে বলা হয়েছে তোমার 7055 এত টাকার জন্য। এবার একটা কাজ করি দেখি। এখানেও আমি একটু ডিজিট সাম এপ্লাই করে দেখি তো কিছু করা যায় কিনা। ও ভাই এখানে একটা জিনিস লক্ষ্য করো। কারণ পয়েন্ট রয়েছে তো ক্যালকুলেশন করতে সমস্যা। এট লিস্ট ট্রাই করে তো একটু দেখি ডিজিট সাম এপ্লাই করা যায় কিনা। তো ভাই এগুলোর ভ্যালু নেই। এই ৯ এটা তো ডিজিট সাম করলে ৯, ৯ দিয়ে আমরা যাকে গুণ করব ৯ হবে। এবার আমি একটু অপশনের দিকে চলে যাব দেখি কোন অপশনে ৯ আছে। কোন অপশনে ৯ আছে আমরা একটু দেখে নেব। কোথায় আছে দেখো। এটা কেটে দাও। ৬ আর ৫ ১১, ১১ ১২ ১৩, ১৩ এর ডিজিট সাম করলে ৪ হয়। এটা তো হবে না। আচ্ছা ৯ হয়। ৮ ষোলো ১৭ ডিজিট সাম করে 7 এটা হবে না। আচ্ছা ৯ হলে কাটা। আ ৮ আর ৫ ১৩, ১৩ আর ১২ হচ্ছে ২৫, ২৫ এর ডিজিট সাম 7 এটা হবে না কারণ আমার ৯ লাগবে। আচ্ছা এটা কাটা। এই ৫ আর ৪ এর ৯ কাটা। ৬ এর ৩ এর ৯ কাটা। তাহলে সব তো কাটা মানে ৯ আমি পেয়েছি। দেখো ভাই আমরা এখানেও কিন্তু এপ্লাই করতে পারলাম। ঠিক আছে? তাহলে কি হয় ডিজিট সাম এপ্লাই আগে একটু দেখে নেবে যে দেখো এটা বেকার কেন আমি এই দশমিক করতে যাব? অনেক সময় লাগবে। নরমালি তো তুমি ভাই গুণ করতেই পারো। ঠিক আছে? তো ডিজিট সামটা যেহেতু আমরা দেখাই যে ডিজিট সাম এপ্লাই করা যায় কিনা। তো যেহেতু কিউ রয়েছে এখানেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। কারণ এখানের অপশন তো আর আমি আমার মতো সেট করিনি। তাহলে তোমরা এটলিস্ট এটা বুঝতে পারবে যে না ডিজিট সাম দিয়ে কিন্তু অঙ্ক করা যায় বড় ক্যালকুলেশন। দেখো যদি এ সি এর থেকে 50% বেশি হয় এবং বি সি এর থেকে 25% বেশি হয়, দেন এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? তো আমরা কি করব? এ বি সি লিখে নেব। এবার আমরা কি করব? এবার যেটা করব এ সি এর থেকে বেশি। আচ্ছা সি যদি ১০০ হয় তাহলে এ কত বেশি? 50% করে দিলাম আমি। আবার বলা হচ্ছে বি সি এর থেকে 25% বেশি। 25 তাহলে 125 হবে। আমি ৩ টে কিন্তু পেয়ে গেছি। এবার বলা হচ্ছে এ বি এর থেকে কত বেশি? এ বি এর থেকে কত বেশি? তুমি বলবে ২৫ বেশি। কত এর জন্য? ১২৫ এর জন্য। তাহলে শতকরা কত হবে? ২৫ দিয়ে কাটলে ৫, ২৫ ১২৫, ৫ দিয়ে কাটলে ২০ হয়। তাহলে তুমি বলবে স্যার ২০%। এই যে ২০% গল্প শেষ। তুমি চলে আসবে এইভাবে পরের কোশ্চেনে। বলা হয়েছে পরপর ১০% ও ২০% যদি ছাড় দেওয়া হয় তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে?
আচ্ছা, ঠিক আছে? আমি একটু মাইকটা চেঞ্জ করে নিচ্ছি। ওই মাইকটা তো আমার সাউন্ড মনে হয় কম টম হচ্ছে। আচ্ছা। আহ জাস্ট প্রত্যেককে বলবো যে একটু হোল্ড ভাই। আহ চলো। ওকে। তো আমাদের এই কোশ্চেনও কিন্তু আমি অনেকবার করে করিয়েছি ভাই। সাকসেসিভ ডিসকাউন্টের যে কোশ্চেন কিভাবে করতে হয়। ও আচ্ছা, দুবার মোটের উপর ছাড় দেওয়া হয়েছে। প্রথমে 10% ছাড় দিয়েছে, পরে আবার 20% ছাড় দিয়েছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 10 × 20 করতে হয়, বাই হচ্ছে 100 করতে হয়। তো এখানে কত হবে? -30 প্লাস হচ্ছে এইভাবে কেটে কুটে 2, তাহলে আসবে কত? -28। মাইনাস থাকার মানে হচ্ছে সেটা ডিসকাউন্ট দিচ্ছে, আর সেটা হচ্ছে 28%। ওকে, নেক্সট কোশ্চেন। এবিসি একটা যৌথ ব্যবসায় অংশীদার। ওকে ফাইন। এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করছে, তার মানে এ কখন শুরু করছে? ব্যবসার শুরুতে, মনে রাখবেন। বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে, সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে, বছর শেষে তারা 45,000 টাকা লাভ করলে সি এর লাভ্যাংশ কত? তো কিভাবে করবে? দেখো ভাই, এ বছরের ব্যবসা, 1 বছরের, তাহলে এর টাকা কতদিন খাটলো? এর টাকা কতদিন খাটলো? টাকা তো জানি না। আচ্ছা, তো আমি এর টাকা ধরো 12 মাস খাটলো। এর টাকা 12 মাস খাটলো। আচ্ছা, এইভাবে না, আমি একটু এর টাকা ধরো কত টাকা আমি জানি না, আমি ধরে নিলাম 1। তাহলে এই 1 টাকা 12 মাস খাটলো। ওকে ফাইন, গুড। আচ্ছা, এবার আসো বি এর টাকা। বি কি বলা হয়েছে? বি এর দ্বিগুণ টাকা। দ্বিগুণ টাকা মানে 2 টাকা। এই যদি এক হয়, এই দুই, তাহলে 6 মাস বাদে জয়েন করেছে। তাহলে ব্যবসা 1 বছরের, তাহলে কতদিন খাটলো? 6 মাস খাটলো। তাহলে ইনটু করে দেবে 2। ওকে। আচ্ছা, পরে আহ, এ সি এর 3 গুণ। এই যে সি বেটা, এ কত? 1, তাহলে সি হবে 3 গুণ মানে 3। কতদিন? 8 মাস বাদে। 8 মাস বাদে মানে 4 মাস খেটেছে, তাই না? এই যে করে দেবে 4। একটা জিনিস লক্ষ্য করো, 12 কে 12, 12 6 × 2 = 12, 3 × 4 = 12, মানে এদের যে অনুপাত সেটা কিন্তু হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি সি কত লাভ পাবে। তার মানে এই যে টাকা, এই টাকাটাকে 3 ভাগে সমান ভাগে ভাগ করে দাও। তাহলে 45-কে 3 দিয়ে ভাগ করলে 15,000। তুমি এইভাবে 15,000 টিক করে দেবে, গল্প শেষ। আচ্ছা, এবারের কোশ্চেন তো মারাত্মক, ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। তো আমরা একটা করে নেব। ও ভাই, এই যে তোমরা দেখছো √3 324, দ্যাট মিন কত? 18, মাইনাস √, কত? 256। এটা কার হয়? এটা হয় 16। আচ্ছা, এইভাবে লিখে নেবে, ঠিক আছে? তারপরে কত আছে ভাই? 4.5, 4.5। ওকে। এবার তুমি কি করবে? এবার কি করবে? মাইনাস মাইনাস, এখানে করলে কত হবে ভাই? 2 হবে, রাইট? 2, তো লিখে দাও 2 ইন্টু কত ভাই? ইন্টু হচ্ছে তোমার -4.5, তাই তো? তাহলে দেখো, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 4.5 ইন্টু 2, 4.5 দুগুলি হচ্ছে 9। এই হচ্ছে তোমার অপশন বি। ওকে, একটু ফাস্ট করছি কারণ আজকে কোশ্চেন তো। আচ্ছা, দেখো ভাই, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা হয়েছে? একটি কল কোন জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয়, কত মিনিটে জলাধার খালি হবে? তার মানে দেখো, দুটোই খালি, রাইট? দুটোই খালি, আর আমরা জানি এটা 30 মিনিটে খালি, এটা 45 মিনিটে খালি। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 90। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 30 3, আর হচ্ছে 45 2। তাহলে দুটোই মাইনাস, তাহলে আমরা করে দেবো দুটো প্লাস। কত হয়ে যাবে? 5 ইউনিট খালি করে। তাহলে টোটাল হচ্ছে 90 ইউনিট। তাহলে 90 ইউনিট খালি করতে কত মিনিট লাগবে? 18 মিনিট। এইভাবে তুমি 18 তো টিক মারবে। ইজ ইট ক্লিয়ার ভাই এভরিওয়ান? প্লিজ কমেন্ট, কমেন্ট করবে প্রত্যেকে। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করা হয়, তবে নতুন ভগ্নাংশটি হয়ে যাচ্ছে 114। তাহলে মূল ভগ্নাংশটি কত? আমি জানি না মূল ভগ্নাংশ, আমি ধরে নিলাম x/y। এবার কি বলা হয়েছে? লব 200% বৃদ্ধি করা হয়েছে, তার মানে আগে যদি 100 থাকে, 200 বৃদ্ধি হয়েছে, তার মানে এটা হয়ে গেছে 300। এই যে লিখে দেবো 300। আচ্ছা, হর কত হয়েছে? 120 বৃদ্ধি করা হয়েছে, তার মানে আগে ছিল 100, 120 যদি বৃদ্ধি করা হয় সেটা হয়ে যাবে 220। আচ্ছা, করার পরে যে ভগ্নাংশ, এই বাবা, এটা কত? 4/11। ঠিক আছে, এটা এটা ঠিক করা হয়নি, যাই হোক, ফ্র্যাকশন গুলো একটু গন্ডগোল হয়ে গেছে ভাই। তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, ওকে 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 ওকে, এই শূন্য এই শূন্য কাটো। এবার কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে ভাই 15। 11 11 কেটে দাও। এবার কি হবে? এবার কি হবে? আচ্ছা, এই যে হবে আর কি, আচ্ছা, আগে লিখি। এই যে 15x = হচ্ছে 4y।
দেন x/y ইকুয়াল টু হচ্ছে 4/15, এই যে ভাই হয়ে গেল 4/15, 4/15 অপশন সি। চলো নেক্সট। এ একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে এবং এ বি সেই কাজ 8 দিনে সম্পূর্ণ করে, বি কাজটা কত দিনে করবে? তুমি এইভাবে লিখে নেবে, এ কাজটা করে 12 দিনে আর হচ্ছে এ প্লাস বি কাজটা করে 8 দিনে। আমরা কি করব? এলসিএম। মোট ইউনিট কত? মোট ইউনিট হচ্ছে 24, তাহলে এর এফিসিয়েন্সি কত? 2, এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে আমরা কি করব? যেহেতু এখানে কার চেয়েছে? বি 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 বি, তাহলে বি কি করে বের করতে? মাইনাস করবো। বি এর কাজ করার এফিসিয়েন্সি কত? বি এর কাজ করার এফিসিয়েন্সি 1 ইউনিট। তাহলে এই 24 ইউনিট কাজ করতে বি এর কতদিন লাগবে? বি এর লাগবে তোমার 24/1 ইকুয়াল টু হচ্ছে 24। তো এই 24 অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট। নেক্সট হচ্ছে মিশ্রণ থেকে যে কোশ্চেনটি রয়েছে, দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমি জাস্ট এর আগের দিনের ক্লাসে দেখেছি। আমি কি বললাম? আমার লাস্ট 3টে ক্লাস একটু ভালো করে প্রত্যেকে দেখে নেবে যে আমি যে কথাগুলো বলছি ঠিক কিনা। 729 মিলিলিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত? আমি একটু লিখে নেব যে 7:2। এটা হচ্ছে তোমার মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। আর কত মিলি জল মেশাবো? জল মেশানোর পরে নতুন দুধ ও জলের অনুপাত হয়ে যাবে 7:3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি মেশাবো? জল মেশাবো। তাহলে ঠিকই আছে, জল মেশাবো, তাহলে দুধের পরিমাণ ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে তুমি একটা জিনিস দেখো, প্রথমে প্রথমে তোমার দুধ আর জল মিলিয়ে টোটাল কত আছে? বাট কোশ্চেনের বলা হয়েছে কত আছে আয়তন? 729। তুমি দেখবে 729 কত হলো? 8×9 = 72। কিন্তু তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, জল কি মেশালে কত মিনিট মেশালে জল আগে 2 ছিল, এখন 3 হয়েছে। তুমি বলছো 1 মিনিট মেশানো হলো। আরে ভাই, এই 1 ইউনিট যদি হয় তাহলে এই 1 এর সাথে তুমি কত গুণ করবে? 81 ইউনিট। সো কত হবে? 81। সো এখানে কি 81 আছে? এই তো অপশন ডি তে আছে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পারছো। বলবে কোথাও ভুল হলে। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক মানে পরপর, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। এ বি সি ডি, ওকে ফাইন, তাদের গড় বলে দিয়েছে 99। তাহলে বি ও ডি এর গুণফল কত? যাক, কি বলবো, যাই হোক, খুব সহজ হয়ে গেছে অঙ্কগুলো। দেখো ভাই, 4টে জোড় সংখ্যা। আমি মনে হয় আগের দিনের কোশ্চেন এরকম একটা কনসেপ্ট ছিল, আমি বুঝিয়েছিলাম। ওকে, তো 4টে সংখ্যার গড় যদি হয়, তার মানে এই যে দুটো, ভালো করে বুঝো, এই দুটো সংখ্যার গড় হচ্ছে 99। তাহলে জোড় সংখ্যা হতে হবে। এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, গড় পেয়ে যাই। তাহলে সংখ্যা দুটো কি হবে? একটা এর থেকে কম, তার মানে কত? 99। তো তাহলে এটা 96 করো, এটা 98 করো। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, তাই তো নাকি? 99, 99, তাহলে এটা হচ্ছে 98, 97, আর হচ্ছে তোমার কত? আহ 9, 9, তাই তো? তো আমার তো 99 হতে হবে। 9, তাহলে 8 এ 6 6 12 14, না হলো না তো। এটাকে আমি যদি 9 করি, এটা 98 করি, এটা 98, এটা 99, তাও তো হবে না। না, একটু ভুল হয়ে গেছে। দাঁড়াও, আমরা দুটোকে যদি একটু ধরে নিই, দেখো, দুটোকে আমরা কি ধরে নেব? 96। আমরা 2 করে বাড়াবো, আমরা 2 করে বাড়াবো। দেখো, এই দুটোকে একটু আমি মুছে নিলাম। দাঁড়াও, 1 2 3 4 কি করে হবে? এটাকে যদি আমরা 98 করি আর এটাকে যদি 100 করি, তবেই না হবে এই দুটোর গড়, তাই তো? এবং সংখ্যা দুটি জোড় হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এটা কত হবে? তার থেকে 2 কম, তার মানে এটা হবে 96। এটা কত হবে? 2 বেশি, 102। এবার এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বি ও ডি। দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমাকে গুণ করতে হবে কার? 98 ইন্টু 102। এটা গুণ করব। এটা গুণ করলে একটা জিনিস লক্ষ্য করো, এটা গুণ করলে, চলো আমরা একটু ডিজিট সাম করে দেখি তো। ডিজিট সাম করে দেখি, কারণ গুণ করা সম্ভব নয়। আচ্ছা, 9, এটা 9 কেটে দাও। 8, এখানে হচ্ছে 3, ভালো করে বুঝো, 3 আর এটা 8, 3 8 24, 24 মানে ডিজিট সাম করলে 6 আসবে। চলো আমরা ডিজিট সাম দেখবো। প্রথমত দেখো, 8 দুগুণে 16, মানে শেষে কিন্তু একটা 6 থাকবে। তো শেষে 6 এখানে নেই। দেখো, আমি দুটো অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করবো। এখানে শেষে নেই, নেই। এই দুটো ক্ষেত্রে আছে। আমার ডিজিট সাম 6 লাগবে। আমার ডিজিট সাম এখানে দেখো 9 কেটে গেল, এই যে 6 পড়ে আছে। আই থিঙ্ক অপশন বি ইজ দ্য রাইট আনসার। একটু মিলিয়ে নেবে। ওকে, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। তাহলে কার বয়স? পুত্র যদি এক্স হয়, পিতা হবে এক্স প্লাস 30।
আচ্ছা, এবার কি বলা হয়েছে 10 বছর পরে। আচ্ছা, 10 বছর, তাহলে এরও 10 বছর, এরও হচ্ছে 10 বছর। তাহলে এর কত হয়ে গেল? এক্স প্লাস 10, আর এর হয়ে গেল এক্স প্লাস হচ্ছে 40। বাবা, এবার কি বলেছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। আচ্ছা, এই যে পুত্রের বয়সের 3 গুণ হবে, রাইট? তাহলে পুত্রের বর্তমান বয়স কত করে ফেলো। এক্স প্লাস 10 ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে 120। তো আমরা এক্স যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? -2x। মাইনাস কেন হবে? মাইনাস তো হবে না। 3, ও পুত্রের 3 গুণ বলেছে, পুত্রের 3 গুণ বলেছে। ঠিক আছে, পুত্রের 3 গুণ বলেছে, পুত্রের 3 গুণ। তো আমরা এদিকটা করবো এটা। দেখো, তাহলে কত হলো? 3x প্লাস হচ্ছে 30। আচ্ছা, x প্লাস হচ্ছে 40। তাহলে x যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কত হবে? 2x। আর যদি আমরা 30 কে ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 10। x ইকুয়াল টু কত হয়ে যাবে? 5। x ইকুয়াল টু 5। ওরা কি চেয়েছে? পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান আমরা তো ধরে নিয়েছি তাদের পিতার বয়স পুত্রের বয়সের থেকে বেশি। তাহলে পুত্রের বয়স আমরা x ধরেছিলাম, x ইকুয়াল টু 5। তো এখান থেকে তুমি 5 উত্তর করো। ঠিক আছে, নেক্সট দেখো, পরের যে কোশ্চেনটি রয়েছে এটা একদম সিম্পল একটা কোশ্চেন ছিল। যাই হোক, 1.5 বাই হচ্ছে 0.2। একটা কাজ করা যায়, ঠিক আছে, দরকার নেই। 4 15 60, আমি আগে 60 তো বসিয়ে দিই। আচ্ছা, 0.2, এবার দশমিক বসাবো, 2 ঘর আগে দশমিক, এই যে 2 ঘর আগে দশমিক। তার মানে আলটিমেটলি দশমিকের পরে এটা কোনো ভ্যালু নেই, এই দশমিক এটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র 3। এই যে এইভাবে হয়ে যাবে শুধুমাত্র 3। ঠিক আছে, চলো নেক্সট। কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়? একটা ছাত্র 368 নম্বর পায় এবং 8 নম্বর কমের জন্য সে অকৃতকার্য হয়। কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? তো দেখো, সর্বোচ্চ আমরা পরীক্ষা নাম্বারটা বের করব। 460 পেলে 5, পেয়েছে কত? 368, এবং 8 নম্বর কমের জন্য ফেল করে। তাহলে এই যে কত নম্বর কম পেয়েছে এটা মাইনাস করো আগে। 460 থেকে যদি তুমি 368 মাইনাস করো, 8 আছে 10-এর সমান 2, হাতে 1, 7 আছে 16-র সমান 9, তাই তো? আর নেই, তাহলে এই 8, তাহলে এই 8% ইকুয়াল টু হচ্ছে 92। আমি এখানে বের করবো 100% ইকুয়াল টু কত। তাহলে কত হবে? 92 ইন্টু 100 বাই হচ্ছে 8। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 25, 2 দিয়ে কাটলে 4, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে 6, তাই তো? 5 6 30, হ্যাঁ এসে যাবে কিছু একটা দেখি। 25 গুণ করলে 5 6 30 এর শূন্য, হাতে আছে 3, 4 5 20, 20 30 32 আর 3 35, 35 শেষে 50 আছে, হ্যাঁ। 5 হাতে 3, 4 দুগুণি 8 আর 3 11, 1150। এইভাবে তুমি করে দেবে 1150। ঠিক আছে, চলো। ওরা জানতে চেয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এক কাজ করো, এক কাজ করো তুমি। আমরা এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখো, বিষয়টা হচ্ছে আমি ডাইরেক্ট যদি এইভাবে লিখে দেই, 9 সরি 9408 ডিভাইডেড বাই 336 হবে কখন? যদি কিনা আমি এটাকে কোশ্চেন মার্ক এটাকে লেফট সাইডে রেখে দেই। ঠিক আছে, এটাকে যদি লেফট সাইডে আমরা রেখে দেই, এবার কি করব? এবার চলো আগে কাটাকাটি করে দেখি কি হয়। কোশ্চেন মার্ক ইকুয়াল টু, এটা কতবার যাবে? এটা কতবার যাবে? 300, 300, 6 3 9 3 12। আমরা চলো একটু ছোট করে নি দেখছি। যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 16 দুগুণি 32, আর 2 দিয়ে কাটলে, রাইট? একটু ছোট করে নিই আগে, দেখছি তারপরে কিছু পাওয়া যায় কিনা। 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 7 0 4। চলো আর একটু ছোট করি। 4 দিয়ে কাটলে, হ্যাঁ 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, 4 2, 4 দিয়ে কাটলে 4, 4 4 ওকে 4, 4 7 8, 4 6 24। কিছুটা ছোট করলাম। আর কি করা যায় এবার? 8, ইয়েস, এটা দিয়ে যদি কেটে দেই 42, ওকে 42, 42, তাহলে কত হবে? 5, 5, তাই তো? 4 আছে 11 সমান 42 2, সরি 42 দুগুণি হচ্ছে 84, 42 দুগুণি 84, তার মানে হচ্ছে 3 3, আচ্ছা 6, 8 দুগুণি 16, কতবার যাবে? 6 আছে 8, 4 32,
একে 33, yes, 8, 28 চলে এসছে। তাহলে এটা হচ্ছে 28, আমার কোশ্চেন মার্ক ইকুয়াল টু তাহলে কি হবে? 28 এর স্কোয়ার। তাহলে 28 এর স্কোয়ার কত? 8 8 64, 28 এর স্কোয়ার হচ্ছে 784। তাহলে এখান থেকে তুমি অপশন সি করে দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, একটা ট্রেন 36 কিলোমিটার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? আচ্ছা, তো প্রথমে আমরা কি করে নেব? এখানে দেখো একটা ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে, তাহলে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে কত সেকেন্ডে? না 10 সেকেন্ডে। তাহলে গতিবেগটা কত? গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দেখে নেব, এই যে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি কত হবে? 5/18। তাহলে 18 দিয়ে কাটলে 2, তাই তো? এবার কত সেকেন্ড গেছে? এটা হচ্ছে তার গতিবেগ। এখন গতিবেগটা কত আছে এখানে লিখে দিই, 10 মিটার পার সেকেন্ড। এটা যদি তার গতিবেগ হয়, সে কত সেকেন্ড গেছে? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে কত মিটার গেল? না 100 মিটার। তাহলে এই 100 মিটার এটা কি? এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। আচ্ছা, এবার বলা হচ্ছে ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। 55 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম মানে কি? ওই যে 55 মিটার প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। এবার এটাকে অতিক্রম করবে, কিন্তু তার গতিবেগ কত? গতিবেগটা কিন্তু ওই আমার 10 মিটার পার সেকেন্ডই থাকবে। তাহলে কত সেকেন্ড সময় লাগবে ওরা জানতে চেয়েছে। 155 বাই হচ্ছে 10, তাহলে কত হবে? 15.5, তাই তো? তাহলে 15 হাফ 15.5 যেখানে আছে অপশন বি। তো এইভাবে তুমি করে দেবে। আচ্ছা, সেই সাথে সাথে কিন্তু আমাদের আজকের সেটে আসা সমস্ত কোশ্চেন গুলো আমরা কমপ্লিট করে দিলাম। তো তোমরা কিন্তু আনসার গুলো মিলিয়ে নাও এবং তোমরা কমেন্ট করে জানাবে কার কতগুলো সঠিক হয়েছে। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।